ডিসপ্লে হচ্ছে? জি স্যার। হ্যাঁ স্যার। আমরা গত ক্লাসে পড়ছিলাম হলো আপনাদের গুলো অফ করেন। তারপরে হলো বায়োকেমিস্টদের মূল ইন্টারেস্ট আর কি, হোয়াট আর দ্য বায়োমলিকুলস। Discipline related to the biochemistry. Hello. আরেকটা হলো ইম্পর্টেন্স অফ বায়োকেমিস্ট্রি। এখানে আমরা একটা জিনিস বাদ দিয়ে গেছিলাম, সেটা হলো দ্য ইন্টার রিলেশনশিপ অফ বায়োকেমিস্ট্রি অ্যান্ড মেডিসিন, অথবা স্যার নমস্কার স্যার। হ্যালো বলেন, শুনছি। স্যার আমার মেয়ে একটু অসুস্থ বেশি স্যার, আমার লিভ নিতে হচ্ছে স্যার, মেডিকেল নিয়ে যেতে হচ্ছে স্যার। নেন, লিভ নেন। ঠিক আছে, থ্যাংক ইউ, নমস্কার স্যার। আচ্ছা, ঠিক আছে। কথা শোনা যাচ্ছে এখন? জি স্যার। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আমরা কি কি পড়াশোনা করছিলাম এ পর্যন্ত একটু বলো তো একজন। বায়োকেমিস্ট্রি ডেফিনিশন, জি। ডিসিপ্লিন রিলেটেড টু বায়োকেমিস্ট্রি, জি। তারপরে জেনেটিক্স, ফিজিওলজি, ইমিউনোলজি, ফার্মাকোলজি এন্ড ফার্মেসি, টক্সিকোলজি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, জিওলজি, বোটানি, ডেফিনিশন, তারপরে ইন্টার রিলেশনশিপ বিটুইন বায়োকেমিস্ট্রি এন্ড মেডিসিন, ইম্পর্টেন্স অফ বায়োকেমিস্ট্রি ইন মেডিসিন, এইমস এন্ড অবজেক্টস অফ বায়োকেমিস্ট্রি, ইম্পর্টেন্স অফ বায়োকেমিস্ট্রি। আচ্ছা, ঠিক আছে। আমরা ইন্টার রিলেশনশিপটা কি বলতে পারবো? না স্যার, বলতে পারবো না স্যার, এটাকে একটু রিপিট করেন স্যার। এটা আমাদের কাছে নতুন একটু স্যার সাবজেক্টটা। আমরা বলছি, সমস্যা নেই। আমরা বায়ো থেকে যে বায়োমলিকুলগুলো নিয়ে বায়োমলিকুলস গুলোর নলেজ নিব, যেমন হলো কার্বোহাইড্রেট সম্পর্কে জানতে পারবো, লিপিড সম্পর্কে জানতে পারবো, প্রোটিন সম্পর্কে জানতে পারবো, নিউক্লিক অ্যাসিড সম্পর্কে জানতে পারবো। কারণ আমরা জানি বায়োকেমিস্ট্রির মেইন আলোচ্য বিষয় কিন্তু এই চারটা, তাই না? বায়োকেমিস্ট্রির মেইন আলোচ্য বিষয় চারটা, এই চারটাই। মেজর বায়োমলিকুলস যেটা, সেটা আমরা বলছি হলো কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন এন্ড নিউক্লিক অ্যাসিড, তাই না? তো সেক্ষেত্রে আমার মেডিসিনে কি কি ইম্প্যাক্ট হবে, মেডিসিনে আমার কি কি উপকারে আসবে, আমি কার্বোহাইড্রেট পড়লাম, লিপিড পড়লাম, প্রোটিন পড়লাম, নিউক্লিক অ্যাসিড পড়লাম, এতে আমার লাভ কি ইন মেডিসিনের ক্ষেত্রে? দেখেন কথাটা একটু ভেঙে ভেঙে আসতেছে যেন, কেন? ওই যে চারটার দুইটা শুনতে পাচ্ছি আর দুইটা শোনা যায়নি। এটা কি সবার জন্যই একই শোনা যাচ্ছে, না কেউ শুনতে পাচ্ছেন কেউ পাচ্ছেন না না? স্যার, প্লিজ। না স্যার, আমি স্পষ্ট শুনতে পাচ্ছি স্যার। তাহলে যার যার পার্সোনাল যদি নেটে সমস্যা থাকে তাহলে সেটা আমাকে আপাতত ইন্টারাপ্ট করেন না প্লিজ। তাহলে সেক্ষেত্রে বললাম যে, যেমন কার্বোহাইড্রেট সম্পর্কে আমার ভালো নলেজ আছে, তো সেক্ষেত্রে আমি কি কি জানতে পারবো? একটা এক্সাম্পল যদি আমরা বলি, যে আপনি যখন জানেন যে কার্বোহাইড্রেট দ্যাট ইজ মেড আপ ফ্রম গ্লুকোজ, কার্বোহাইড্রেট গ্লুকোজ দিয়ে তৈরি, যত বেশি পরিমাণ আমি কার্বোহাইড্রেট খাবো আমার বডিতে, তত বেশি গ্লুকোজ স্টোরেজ হবে, আমার ব্লাডে গ্লুকোজ লেভেল বাড়বে। আমি যদি সারাদিন ভাত খাই, হ্যাঁ, কার্বোহাইড্রেট বেশি পরিমাণে খাই, তাহলে আমার কি হবে? আসসালামু আলাইকুম। মাহমুদা খাতুন, আপনারা প্লিজ মোবাইলের ইয়েটা অফ করে রাখেন। আপনাদের কারণেই দেখা যাচ্ছে একজন সাউন্ড অন করলেই আরেকজন শুনতে পাচ্ছেন না, এবং ব্লেমটা আমাকে দিচ্ছেন। হ্যাঁ, সবাই তো যথেষ্ট নলেজিয়াস পার্সোনালস, বুঝার চেষ্টা করেন।
যদি কোনো কিছু না বুঝেন আমরা পরবর্তীতে আবার সেটা নিয়ে ডিসকাস করবো, নো প্রবলেম। আমরা বলছি হলো কার্বোহাইড্রেট যদি আমি বেশি পরিমাণে ইনটেক করি, তাহলে আমরা কার্বোহাইড্রেট যে স্টাডি করলাম সেখান থেকে আমি জানি যে কার্বোহাইড্রেট মেইনলি তৈরি হলো গ্লুকোজ থেকে। তাহলে আমার ব্লাডে গ্লুকোজের পরিমাণ বাড়বে, আর সেই গ্লুকোজটা যদি আমার সেলের ভিতরে চলে যায় তাহলে কোনো প্রবলেম নাই, আমার এনার্জি স্টোরেজ হবে বা এনার্জি জেনারেশন হবে। কিন্তু যদি আমার সেলগুলার ভিতরে কার্বোহাইড্রেট বা গ্লুকোজ না যেতে পারে, আমার কি হতে পারে, আমার ব্লাডে সুগারের লেভেল বেড়ে যেতে পারে, যার ফলে আমার বিভিন্ন সাইন সিমটম দেখা যাবে, বেশি বেশি ইউরিনেশন হবে। কারণ ব্লাডে যখন গ্লুকোজ পরিমাণ বাড়বে, একটা রেনাল থ্রেশহোল্ডের একটা ব্যাপার আছে, নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট আমার ব্লাডে থাকতে পারবে, এর বেশি থাকা সম্ভব না, এবং আমার বডি চাইবে সেটা বডি থেকে বের করে দিতে। যখন ইউরিনের সাথে এটা এর ফলে ইউরিনের সাথে বের হয়ে যাবে কিছু, এবং আমি যদি এক্সামিনেশন করি ল্যাবরেটরিতে তাহলে আমি ইউরিনের মধ্যে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট পাবো, তাই তো? এখন এই যে আমি কার্বোহাইড্রেট পড়লাম, যে কার্বোহাইড্রেট আমার বেশি, আমি খাচ্ছি বেশি, এবং তার ফলে আমার বডিতে এনার্জি জেনারেশন হওয়ার কথা, কিন্তু আমার বডিতে সেটা ইউটিলাইজ হচ্ছে না। তাহলে এটা কেন হচ্ছে না? এটা একটা মেটাবলিক ডিসঅর্ডার, এবং এটাকে আমরা ডায়াবেটিস মেলাইটাস বলে টার্ম করতে পারি। যেহেতু ডায়াবেটিস মেলাইটাস হয়ে গেছে, তাহলে এই পেশেন্টকে আমরা কিভাবে ডিল করব, কিভাবে মেডিসিন অ্যাপ্লাই করব? আমরা অ্যান্টি ডায়াবেটিক এজেন্ট অ্যাপ্লাই করতে পারি। তো বায়োকেমিস্ট্রি থেকে আমি কার্বোহাইড্রেট সম্পর্কে বিস্তারিত নলেজ অর্জন করার কারণেই আমি বুঝতে পারলাম যে ডায়াবেটিস মেলাইটাস হলো কার্বোহাইড্রেট রিলেটেড ডিসঅর্ডার, এবং আমাকে কার্বোহাইড্রেট কম পরিমাণে ইনটেক করতে হবে, এবং এই কার্বোহাইড্রেটকে বডির ভিতরে কাজে লাগানোর জন্য আমাকে অ্যান্টি ডায়াবেটিক এজেন্ট ইউজ করতে হবে, অথবা ইনসুলিন সিক্রেশন বাড়ানোর জন্য আমাকে কেমিক্যাল সাবস্টেন্স ইনটেক করতে হবে, অথবা ইনসুলিন সরাসরি আমার বডিতে যদি না থাকে তাহলে আমি সেটা ইনসুলিন দিয়ে নিতে হবে। তাহলে দিস ইজ দ্য টু ওয়ে। এক পাশে আমরা বায়োকেমিস্ট্রির নলেজ পাচ্ছি, যার ফলে আমি ডিজিজ সম্পর্কে আইডিয়া পাচ্ছি এবং ম্যানেজমেন্টও দিতে পাচ্ছি। তাহলে এই একটা এক্সাম্পল বুঝতে পারছেন কিনা আপনারা? প্লিজ একজন রেসপন্স করতে পারেন। কথাগুলো স্পষ্ট বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, আপনারা যদি সাইলেন্ট থাকেন তাহলে কথাগুলো বুঝতে সুবিধা হবে। আর যদি কেউ একজন মাইক্রোফোন অন করে রাখেন, আরেকজনের সাউন্ড শুনতে ডিস্টার্ব হবে। হ্যাঁ, এটা আপনি একজনের মানে আপনার তো কথা বলার জন্য জাস্ট আমি কথা বলার সুযোগ দিব, তো আপনি বুঝছেন কিনা, অথবা কেউ যদি না বুঝে থাকেন আবার একজন রিপ্লাই করবেন প্লিজ, বা হ্যান্ড রাইজ করেও করা যায়, বিভিন্ন অপশন আছে। ওকে, তাহলে আমরা বলছি একটা যদি এক্সাম্পল বুঝতে পারি তাহলে পরের গুলো আমরা বুঝতে পারবো। কারণ বায়োকেমিস্ট্রি আর মেডিসিনের ক্ষেত্রে একটা রিলেশন হলো টু ওয়ে স্ট্রিট রিলেশনশিপ। এটা হলো আমরা যত বেশি বায়োকেমিস্ট্রি নলেজ নিব, বায়োমলিকুলস সম্পর্কে জানতে পারবো, তত বেশি ডিজিজ ডিসঅর্ডার সম্পর্কে আমরা নলেজ নিতে পারবো এবং সেটা ম্যানেজমেন্টও করতে পারবো। বুঝতে পারছেন? আসাদ বিন মিনহাজ ইউনিভার্সিটির বাইরের আইডি অ্যাপ্লাই করা হয়েছে না। হ্যাঁ, কেন ইউনিভার্সিটির বাইরের অ্যাপ্লাই করবেন? আমরা এটা অ্যালাউ করবো না ফিউচারে। আবারও বলছি, আপনাকে একটা আইডি দেওয়া হয়েছে, সেই আইডিটা মেনটেন করা শিখতে হবে। একটা স্টুডেন্ট তো আপনি, এই এতটুকু রেসপন্সিবিলিটি আপনার নিজের দায়িত্বে করে নিতে হবে। আচ্ছা, তাহলে দ্য ইন্টার রিলেশনশিপ অফ বায়োকেমিস্ট্রি অ্যান্ড মেডিসিনের ক্ষেত্রে আমরা একটা উদাহরণ দিতে পারলাম যে আমি যদি বায়োকেমিস্ট্রি থেকে, আমরা মেজর জানি যে 4টা বায়োমলিকুলস নিয়ে বায়োকেমিস্ট্রি ডিলিংস হয়, আরো অন্যান্য হয়। মেজর বায়োমলিকুলস হলো 4টা: কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন অ্যান্ড নিউক্লিক অ্যাসিড। সেক্ষেত্রে কার্বোহাইড্রেট যদি আমি বেশি পরিমাণে নলেজ নিতে পারি কার্বোহাইড্রেট সম্পর্কে, কার্বোহাইড্রেটের স্ট্রাকচার কি, কার্বোহাইড্রেট কিভাবে কাজ করে, দেন হলো কার্বোহাইড্রেট রিলেটেড ডিসঅর্ডার গুলো সম্পর্কে আমাদের বিস্তর আইডিয়া হবে এবং আমি সেই ডিজিজ গুলাও ম্যানেজমেন্ট করতে পারবো। দেন হলো লিপিড, যদি আমি ভালো নলেজ রাখি। এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, আর্থ্রোস্ক্লেরোসিস। ওকে, আর্থ্রোস্ক্লেরোসিস দ্যাট ইজ দা মানে আমার যে ভেসেলস গুলো আছে, ব্লাড ভেসেলস, সেই ব্লাড ভেসেলস গুলা হার্ডেন হয়ে যায়, শক্ত হয়ে যায়, ব্লাড চলাচলে বাধা দেয়। এটা আমরা জানি সবাই লিপিডের কারণে। এই কারণে আমাদের কি হতে পারে? হাইপারটেনশন হতে পারে। এই হাইপারটেনশনের একটা বড় কজ যে লিপিড, এটা আমরা কিভাবে বুঝলাম? কারণ আমরা জানি লিপিড মলিকুলস যদি আমার বডিতে বেশি থাকে তাহলে আমার ব্লাডের ঘনত্ব বেশি হয়ে যাবে, এবং ব্লাডের ঘনত্ব যদি বেশি হয়, আমার ব্লাডের যখন চলাচলের সময় বেশি পরিমাণে প্রেসার পড়বে ব্লাড ভেসেলসে, ফলে আমার স্ট্রোক হওয়ার পসিবিলিটি বেড়ে যাবে।
ওকে, তাহলে আমরা দেখো নর্মাল একটা ব্যাপার, যাদের হাইপারটেনশন আমরা তাকে কি টেস্ট করতে দেই? তাকে কি শুধুমাত্র ব্লাড সুগার টেস্ট করতে দেই, প্রোটিন কি পরিমাণ আছে সেটা টেস্ট করতে দেই, নাকি লিপিড প্রোফাইল টেস্ট করতে দেই? লিপিড প্রোফাইল। রিপিট Why? করবেন। কেন লিপিড প্রোফাইল টেস্ট করতে দিব? কারণ আমরা বায়োকেমিস্ট্রি নলেজ থেকেই আমরা জানবো যে লিপিড যদি বেশি হয় বডিতে, তাহলে সেটা ব্লাডের কনসেন্ট্রেশন বাড়ায় ফেলবে, যার ফলে ব্লাড যখন চলাচল করবে ব্লাড ভেসেলসের ভিতর দিয়ে সেটা বেশি মাত্রায় প্রেসার পড়বে। নর্মাল মনে করেন যে আমি যদি আপনার গায়ে একটা তুলার বালিশ ছুঁড়া মারি, আপনি ব্যথা পাবেন না? মনে করেন 1 কেজি ওজনের একটা বাটখারা ছুঁড়ে মারলাম, কোনটাতে ব্যথা পাবেন? দুইটাই মনে করেন 1 কেজি ওজন ছিল। বাটখারাই বেশি ব্যথা পাবো। ওয়াই? কারণ হলো কনসেন্ট্রেশন বেশি, এখানে ঘনত্ব বেশি, সলিডিটি বেশি। যত বেশি লিপিড যোগ হবে তত আমার ব্লাডের কনসেন্ট্রেশন বেশি হয়ে যাবে, যেটা নর্মাল ফ্লোর মানে ফ্লো হতে যেরকম প্রেসার পড়ে তার চেয়ে বেশি প্রেসার পড়বে। দ্যাট ইন্ডিকেটস আওয়ার ব্লাড প্রেসার। এর ফলে আমার যে চিকন চিকন ব্লাড ভেসেলস গুলো যেটা আমার ব্রেনে ব্লাড সাপ্লাই দিচ্ছে, আমার স্ট্রোক হওয়ার পসিবিলিটি বেড়ে যাবে। সো আমরা যখনই দেখি ব্লাড প্রেসার হাইপারটেনশন পেশেন্ট, আমরা লিপিড প্রোফাইল এক্সামিনেশন করি এবং তাকে অ্যান্টি লিপিডিক মেডিসিন খাওয়ার জন্য বলি, এক্সারসাইজ করতে বলি, তারপর হলো লিপিড যুক্ত খাবারগুলো কম খেতে বলি। কারণ আমরা জানি লিপিড যত কম ঢুকবে, যত কম ইনটেক হবে, আমাদের বডিতে যে পরিমাণ লিপিড আছে সেটা বার্ন হবে, ফলে আমি ব্লাড প্রেশারের মতো সমস্যাগুলো থেকে মুক্তি পেতে পারি। তাহলে এই যে আর্থ্রোস্ক্লেরোসিস অথবা হাইপারটেনশন একটা এক্সাম্পল, এই ডিজিজটা মেডিসিনের পার্ট, সেটা আমি ভালোভাবে ম্যানেজমেন্টের জন্য অথবা ওই ডিজিজ সম্পর্কে জানার জন্য আমার বায়োমলিকুলস বা বায়োকেমিস্ট্রির নলেজ আমাকে হেল্প করছে। এনি ডাউট? নো ডাউট। নো ডাউট। নো Then স্যার। আরেকটা জিনিস হলো দেখেন, সিকল সেল অ্যানিমিয়া, এটা আমরা সবাই জানি যে আরবিসি শেপ হয়ে যায় হলো ক্রিসেন্ট শেপ। কিরকম? ক্রিসেন্ট শেপের হবে আরবিসি গুলা, ক্রিসেন্ট শেপ মানে এই যে আমরা মেডিকেলের একটা সাইন দেই না, অর্ধচন্দ্রাকৃতির মতো, এরকম ক্রিসেন্ট শেপ। হ্যাঁ, তো এখানে আরবিসি নরমাল কিরকম হওয়ার কথা ছিল? রাউন্ড শেপের হওয়ার কথা ছিল, দুই পাশে চাপানো। ওকে, কিন্তু আমার যখন এটার মেইন কারণ হলো আমরা জানি প্রোটিন স্টাডি যদি আমি করি, সেই প্রোটিন থেকে আমরা জানবো যে আমার একটা হিমোগ্লোবিন চেইনে 2টা আলফা এবং 2টা বিটা চেইন থাকে। 4টা প্রোটিনের চেইন নিয়ে হিমোগ্লোবিন গঠিত। হিমোগ্লোবিনে কয়টা চেইন আছে প্রোটিনের? 4টা। 2টা আলফা চেইন, 2টা বিটা চেইন। এখন কোনো কারণে যদি এই চেইনের অ্যামাইনো অ্যাসিড গুলা, যেহেতু প্রোটিন তাহলে অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি, প্রোটিন ব্রেকডাউন হলে কি পাওয়া যাবে? অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড পাওয়া যাবে। এখন যে অ্যামাইনো অ্যাসিডটা যেখানে থাকার কথা, ওইখান থেকে যদি সে রিপ্লেস হয়ে অন্য জায়গায় চলে যায়, এটাকে আমরা বলি মিউটেশন। হ্যাঁ, যেখানে থাকার কথা ওখানে। মনে করেন আপনি একটা বাঁশ বাঁধলেন ঘরের মধ্যে, মনে করে আপনার একটা বাঁশ দিয়ে সাপোর্ট দিবেন। এখন বাঁশের মাথায় গিট্টু না দিয়ে আপনার মাছ বরাবর একটা মানে রশি দিয়ে হালকা করে বেঁধে দিলেন, তাহলে এটা কি ততটা স্ট্যামিনা দিবে? দিবে না। কারণ রশি দিয়ে বাঁশটার মাথায় বাঁধে দেওয়া উচিত ছিল আমি যখন ওটাকে খাম্বা হিসেবে ব্যবহার করব। তো এইটা যেমন ইজি একটা এক্সাম্পল আমরা বুঝতে পারছি, ঠিক তেমনি আমাদের প্রোটিনের যে স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারের নির্দিষ্ট জায়গায় যে অ্যামাইনো অ্যাসিড থাকার কথা ওইটাই থাকতে হবে। যদি না থাকে তাহলে স্ট্রাকচারটা ঠিক থাকবে? কখনোই ঠিক থাকার কথা না। যার ফলে আরবিসি যে রাউন্ড শেপ হওয়ার কথা ছিল, সেই রাউন্ড শেপ না হয়ে আরবিসি হয়ে যাবে ক্রিসেন্ট শেপের। তার মানে এই যে সিকল সেল অ্যানিমিয়া কেন হচ্ছে সেটা আমি কিভাবে জানলাম? কারণ আমি জানি যে প্রোটিনের যদি চেইনে কোনো সমস্যা হয় তাহলে সাইজ শেপে সমস্যা হয়ে যাবে। তাহলে আরবিসিতে যেহেতু হিমোগ্লোবিন আছে, হিমোগ্লোবিনের চেইন আছে হলো 4টা, 2টা আলফা 2টা বিটা। এই আলফা বিটা চেইনের মধ্যে যদি কোনো সমস্যা হয় তাহলে আমার এখানে সিকল সেল অ্যানিমিয়া অথবা আরবিসির শেপটা চেঞ্জ হয়ে ক্রিসেন্ট শেপ হয়ে যেতে পারে। এই নলেজটা আমি বায়োকেমিস্ট্রি থেকেই পাচ্ছি, ম্যানেজমেন্ট করছি হলো ইন মেডিসিনে। তারপরে কারো চোখ দেখবেন চোখ সাদা, চুল লাল অথবা এক এক রকমের কালার হয়ে যাচ্ছে। দিস ইজ ডিউ টু দ্য নিউক্লিক অ্যাসিডের অ্যাবনর্মালিটিস। কারণ আমরা জানি যে আমাদের বডিতে জিন যে আছে তার ম্যাক্সিমাম পার্টই হলো ডিএনএ অথবা আরএনএ, তাই না? ডিএনএ অ্যান্ড আরএনএ এর মধ্যে তো জিন আছে। তো ডিএনএ আরএনএ এগুলো হলো আমাদের জেনেটিক বা বংশ পরস্পরা মেনটেন করে। তাহলে আমার জেনেটিক ডিসঅর্ডার গুলা আলটিমেটলি নিউক্লিক অ্যাসিড এর সাথে রিলেটেড। আমি নিউক্লিক অ্যাসিড শিখবো কোথায়? বায়োকেমিস্ট্রিতে। আর সেই বায়োকেমিস্ট্রি থেকে নিউক্লিক অ্যাসিড সম্পর্কে বিস্তর আইডিয়া নিয়েই
আমি জেনেটিক ডিজিজগুলো ম্যানেজমেন্ট করতে পারবো। তাহলে জেনেটিক ডিজিজের ম্যানেজমেন্ট কখনোই সম্ভব না উইদাউট দ্য নলেজ অফ নিউক্লিক অ্যাসিড, দ্যাট ইজ দ্য বায়োকেমিস্ট্রি। ক্লিয়ার? এই থিমটাই হলো এখানে দেয়া আছে, এই ফিগারটা হলো মেইন। আমি একটা ছবি এঁকে দিলাম, একপাশে নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, লিপিড অ্যান্ড কার্বোহাইড্রেট দিলাম, কারণ আমরা জানি বায়োকেমিস্ট্রির মেইন আলোচ্য বিষয় হলো এই চারটা। এখন নিচে কিছু ডিজিজের নাম দেয়া আছে এই বরাবর চারটা, এটা আপনি চেঞ্জও করতে পারেন। লিপিডের নিচে আপনি আর্থ্রোস্ক্লেরোসিস না দিয়ে হাইপারটেনশন দিতে পারেন না? জি স্যার পারি। অবশ্যই পারি। আমরা প্রোটিনের ক্ষেত্রে আমরা কি এখানে সিকল সেল অ্যানিমিয়া না দিয়ে আমরা কি থ্যালাসেমিয়া দিতে পারি না? পারি স্যার। পারবো। মানে কনসেপ্ট ক্লিয়ার কিনা? এই ফিগার দেখে আমার কি ভয় পাওয়ার কোনো কারণ আছে যে আমি এটা কি কি কেন লিখবো, কিভাবে লিখবো? হোয়াট ইজ দ্য ইন্টার রিলেশনশিপ বিটুইন বায়োকেমিস্ট্রি এন্ড মেডিসিন? কনসেপ্ট ক্লিয়ার কিনা? কারো কনসেপ্ট ক্লিয়ার না হলে আবার বলেন, আমি আই উইল ট্রাই টু সলভ দিস প্রবলেম। এনিওয়ান, কারো প্রবলেম আছে কিনা? স্যার কারো কি প্রবলেম আছে? এটা বুঝতে প্রবলেম হচ্ছে? স্যার বায়োকেমিস্ট্রি এন্ড মেডিসিনের রিলেশনশিপটাই স্যার এটা বোঝাচ্ছে, তাই তো স্যার? জি জি, এই ফিগার দিয়ে আমি বায়োকেমিস্ট্রি এন্ড জি। মেডিসিন রিলেশনশিপ বুঝলাম, এবং এটাকে আমি বলছি টু ওয়ে স্ট্রিট। জি আমি রাস্তার এক পাশে বায়োমলিকুলস আর এক পাশে মেডিসিনের যে মেইন ডিজিজ গুলাই তো আমরা ডিসকাস করছি, সেই ডিজিজ গুলা নিয়ে আমরা লিখে দিলাম। তাহলে আমরা বুঝতে পারছি যে কার্বোহাইড্রেট থেকে আমি যদি নলেজ পাই, কার্বোহাইড্রেট সম্পর্কে বায়োকেমিস্ট্রি পড়তে গেলে আমি কার্বোহাইড্রেট পড়বো, সেখানে আমি যদি কার্বোহাইড্রেট সম্পর্কে ভালো নলেজ রাখি, আমার ডায়াবেটিক পেশেন্ট গুলাকে ম্যানেজমেন্ট সহজ হবে, হবে না? এখন আমি কার্বোহাইড্রেট সম্পর্কে আমার আইডিয়া নাই, কিভাবে অ্যাবজর্ব হয়, কিভাবে ডাইজেশন হয়, কোন কোন খাবারের মধ্যে কার্বোহাইড্রেট আছে, আমি কি ডায়াবেটিক পেশেন্ট ম্যানেজ করতে পারবো? না তাহলে আমার বায়োকেমিস্ট্রি নলেজ থেকে আমি মেডিসিনে কি কি কাজে ব্যবহার করতে পারছি, দিট ইজ দ্য ইন্টার রিলেশনশিপ অফ বায়োকেমিস্ট্রি এন্ড মেডিসিন। ওকে, তাহলে এই ফিগারটা ড্র করতে পারবো এবং হলো নিচে লেভেলিংও করতে পারবো। লেভেলিং আমি যেভাবে বললাম বা আপনি যা বুঝলেন সেটাও করা যাবে। আপনি যে লেভেল যে কথাগুলো এখানে লিখছেন, দেন কার্বোহাইড্রেট ইজ রিলেটেড টু diabetic mellitus, okay? Lipid is related to atherosclerosis, protein is related to sickle cell anemia, nucleic acid is related to genetic disorders. Clear? নিউক্লিক অ্যাসিড জেনেটিক ডিজিজের সাথে একটু যদি আরেকটু বলতেন খুব ভালো হতো, বাকি পিকটা একদম ক্লিয়ার। নিউক্লিক ডিএনএ অথবা আরএনএ। আমি যে মানুষ আমার চেহারা মানুষের মতো হয়েছে, why? Because my father and mothers are men or women, তাই তো, হিউম্যান। তার মানে বাবা মা যেহেতু মানুষ, তাদের থেকে যে জন্মটা হয়েছে বাচ্চাটার, এটা কি হয়েছে? মানুষই হয়েছে। এটা হলো কি? জেনেটিক ট্রেট, তাই তো, জেনেটিক ট্রেট। তার মানে ডিএনএ আরএনএ এর প্রবলেম হলে আমার জেনেটিক ট্রেট ঠিক থাকবে? ঠিক থাকবে? ঠিক থাকবে? এখানে সেটা হচ্ছে স্যার, বুঝতে পারছি। ডিএনএ এন্ড আরএনএ এতে যদি প্রবলেম হয়, তাহলে জেনেটিক ট্রেটটা কি ঠিক থাকবে? ঠিক থাকবে না স্যার, ঠিক থাকবে না, ঠিক থাকবে না। সো নিউক্লিক অ্যাসিড কার সাথে রিলেটেড? জেনেটিক ডিজিজের সাথে রিলেটেড। আরএনএ স্যার, জেনেটিক ডিএনএ না, ডিএনএ আরএনএ জেনেটিক ডিজিজ। ইয়া, তার মানে নিউক্লিক অ্যাসিড এটা হলো ডিএনএ আরএনএ একত্রে, এটা হলো নিউক্লিক অ্যাসিড। তো আমাদের জেনেটিক ডিসঅর্ডার গুলো ম্যানেজ করতে গেলে আমাকে আমি এখানে লিপিড পড়ে লাভ নাই, আমার এখানে পড়তে হবে কি সম্পর্কে? নিউক্লিক অ্যাসিড সম্পর্কে। যার নিউক্লিক অ্যাসিড সম্পর্কে যত বেশি নলেজ হবে, সে জেনেটিক ডিসঅর্ডার তত ভালো ম্যানেজ করতে পারবে। ওকে স্যার? আমি কি চেঞ্জ করতে পারি? চেঞ্জ করেন, অসুবিধা, সুইচ করেন স্যার। জি স্যার। প্রোটিন স্যার, জি, প্রোটিন সম্পর্কে যদি একটু বলতেন আর একটু। আচ্ছা, এখানে যে এক্সাম্পল দেয়া আছে সিকল সেল অ্যানিমিয়া, হ্যাঁ, সিকল সেল অ্যানিমিয়া হলো আমাদের যে হিমোগ্লোবিন আছে, সেই হিমোগ্লোবিন প্রোটিন দিয়ে তৈরি আলটিমেটলি, তাই না? হিমোগ্লোবিনে 4টা প্রোটিনের চেইন আছে। কয়টা চেইন? আলফা দুটো বিটা। 4টা প্রোটিনের চেইন, 4 প্রোটিন চেইন প্রেজেন্ট ইন হিমোগ্লোবিন। 2টা আলফা চেইন, 2টা বিটা চেইন।
এখন এই আলফা চেইন বিটা চেইন এগুলো কি আলটিমেটলি প্রোটিনের না? এই চেইন গুলাতে যদি ডিফেক্ট হয় তাহলে আমার একটা ডিজিজ হয়, সেই ডিজিজের নাম সিকল সেল অ্যানিমিয়া। ওই ডিজিজের নাম সিকল সেল অ্যানিমিয়া। তার মানে এখানে আপনি অন্য এক্সাম্পলও দিতে পারেন প্রোটিন রিলেটেড ডিসঅর্ডার, যেমন প্রোটিনের কারণে আমাদের থ্যালাসেমিয়া হয়, প্রোটিন অ্যাবনর্মালিটিস এর কারণে আমাদের থ্যালাসেমিয়া হতে পারে। আমার প্রোটিন রিলেটেড, প্রোটিন সম্পর্কে যদি, খুবই সিম্পল একটা ব্যাপার রে বাবা, আমি যদি কার্বোহাইড্রেট রিলেটেড ডিজিজ গুলা সম্পর্কে ভালো ট্রিটমেন্ট করতে পারি, করার মতো সামর্থ্য অর্জন করব কখন? যখন আমি কার্বোহাইড্রেট ভালো জানতে পারবো, কার্বোহাইড্রেটের বিস্তারিত আমি জানি, দেন আমার কার্বোহাইড্রেট বা ডায়াবেটিস বা কার্বোহাইড্রেট রিলেটেড ডিসঅর্ডার গুলো ম্যানেজ করতে আমার সুবিধা হবে। লিপিড সম্পর্কে যদি ভালো নলেজ থাকে তাহলে লিপিড রিলেটেড ডিসঅর্ডার গুলো ম্যানেজ করতে আমার সুবিধা হবে। প্রোটিন সম্পর্কে যদি আমি ভালো নলেজ রাখি তাহলে প্রোটিন রিলেটেড ডিসঅর্ডার গুলা, যে ডিজিজ গুলো আমার প্রোটিনের কারণে হচ্ছে, ওই ডিজিজ গুলা ম্যানেজমেন্ট করতে পারবো আমি সহজভাবে। নিউক্লিক অ্যাসিড, ডিএনএ, আরএনএ এগুলো সম্পর্কে যদি আমি ভালো নলেজ রাখি তাহলে আমি জেনেটিক ডিজিজ সম্পর্কে বা জেনেটিক ডিজিজ ম্যানেজমেন্টে আমি ভালো এক্সপার্ট হবো, তাই না? জাস্ট এই ফিগার দিয়ে তাই বোঝানো হয়েছে। ওকে, এখানে গ্রুপ অফ কার্বোহাইড্রেট ডিসঅর্ডার না দিয়ে একটা এক্সাম্পল দিলাম এখানে আমরা, যে ডায়াবেটিস। লিপিডের একটা ডিসঅর্ডার দিলাম, এখানে হলো আর্থ্রোস্ক্লেরোসিস। আপনি হাইপারটেনশন লিখতে পারবেন না? পারবেন। কোনো সমস্যা আছে লিখতে? কোনো সমস্যা নেই স্যার। কারণ লিপিড রিলেটেড ডিসঅর্ডার হাইপারটেনশন অলসো। ওকে, তো জি স্যার, ওকে। ওকে ওকে স্যার। ঠিক আছে। আমি 3টা কোশ্চেন দিয়ে দিয়েছিলাম আপনাদের গুগল ক্লাসরুমে, পাইছেন? জি স্যার। ওই কোশ্চেনগুলোর অ্যান্সার কি লিখছেন? জি স্যার। ভেরি গুড। কোশ্চেনগুলো যা দেওয়া হয় সবগুলো একটা ভালো মানের খাতার মধ্যে সুন্দর করে লিখে রাখবেন, এটা আপনার লাইফ টাইম কাজে লাগবে। ওকে, জি স্যার। পরীক্ষার সময় এই কোশ্চেনগুলো থেকে কোশ্চেন আসবে। 3টা থেকে 2টো আসবে স্যার? না না, এগুলা বলেলাম 3টা থেকে 2টা কোশ্চেন আসবে। দিস ইজ নট দ্য ফ্যাক্ট। আমাকে পরীক্ষার আগে বলতে পারবেন না যে সাজেশন দেন, এটা দেন, সেটা দেন। আই উইল নট ডু দ্যাট। আপনি হলো কোশ্চেনগুলো করেন, কোশ্চেন সলভ করেন, আমাকে না পারলে, কোনো কোশ্চেন না পারলে বারবার জিজ্ঞেস করেন, 1000 বার জিজ্ঞেস করেন, আমার ইরিটেশন হবে না। ঠিক আছে? কথা ছিল। আচ্ছা, আমাদের এখনকার টপিক হলো লাইফ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এন্ড ইজি থিংস। যদিও আমাদের সবার জীবন আছে, কিন্তু আমরা এই জীবন সম্পর্কে আমাদের খুব কম নলেজই আছে। আর কেউ যদি জানে, বলে যে আই নো অ্যাবাউট দ্য লাইফ, তাহলে আসলে এটা পুরোপুরি মিথ্যা কথা। লাইফ সম্পর্কে এক কথায় অ্যান্সার দেওয়া সম্ভব না। হোয়াট ইজ লাইফ, এটা যদি কাউকে জিজ্ঞেস করেন, বা কেউ যদি বলে যে আই নো অ্যাবাউট দ্য লাইফ বা আই ক্যান ডিফাইন দ্য লাইফ ইন এ সেন্টেন্স, ইট ইজ ইম্পসিবল। বুঝতে পারছেন? লাইফের কোনো ডেফিনেশন দেওয়া সম্ভব না। ঠিক আছে? এটা অনেকগুলা ক্যারেক্টারিস্টিক্স ফিনোমিননের সমন্বয়, এটা অনেকগুলা ক্যারেক্টারিস্টিক্সের সমন্বয়। ঠিক আছে? হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আমরা একটা জিনিস খেয়াল করছি কিনা, অনেক সময় আমরা দেখি যে, মনে করেন আপনি ঘুমায়, বা আপনার কোনো ফ্রেন্ড ঘুমায় আছে, আপনি বারবার ডাকতেছেন, তো সে নড়ছে না বা উঠতেছে না, তখন আমরা কথা কি বলি, যে মরার মতো ঘুমাচ্ছে, বলি কিনা? বলি স্যার। মরার মতো ঘুমাচ্ছে, তার মানে এমন ভাবে ঘুমাচ্ছে যেন তার ভিতরে জীবন নাই। এই কথাটা আমরা ব্যাখ্যা করি এইভাবে, তাই না? এটাই তো নাকি, এমন ভাবে ঘুমাচ্ছে মনে হচ্ছে তার ভিতরে জীবনই নাই, তার মানে মরার মতো ঘুমাচ্ছে আমরা বলছি। তাহলে কি কি কারণে সে ঘুমাচ্ছে? কি কি কারণে আমি বলছি যে তার ভিতরে মনে হয় জীবন নাই? কি কি কারণে বলছি? একজন করে বলেন দেখি, একজন বলেন কি কারণে আমি তাকে বলছি যে মরার মতো ঘুমাচ্ছে? সে ডিপ স্লিপে আছে স্যার, সে তার কোনো রেসপন্স না, তখন ডাকলে কোনো রেসপন্স মিলছে না, সেই জন্য আমরা বলি। ভেরি গুড। তার মানে হলো তার সেন্সিটিভিটি নাই। আমি যে তাকে ডাকছি, তাকে যে আমি খোঁচা দিচ্ছি, তাকে যে নাড়াচ্ছি, তার কোনো স্টিমুলেশন দিচ্ছি, তার কোনো রেসপন্স নাই। আমি যা করছি সেটা হলো স্টিমুলেশন, আর সে কোনো রেসপন্স করছে না, তাই না? তার মানে যার জীবন আছে তার অবশ্যই সেন্সিটিভিটি থাকবে, তাই না? জি স্যার। যার জীবন আছে তার অবশ্যই কি থাকবে? সেন্সিটিভিটি থাকবে।
এবং এটা একটা সেলুলার অর্গানাইজেশন হবে, একটা সেলুলার অর্গানাইজেশন হবে। আচ্ছা, তাহলে আমরা বললাম সেন্সিটিভিটি থাকবে, তার ভিতরে মেটাবলিজম থাকতে হবে। একটা কাঠের টুকরার মধ্যে কি মেটাবলিজম আছে? না স্যার। জি না। জি না স্যার, জি না। কিন্তু একটা প্ল্যান্টের মধ্যে আছে? আচ্ছা স্যার, আছে স্যার। অবশ্যই আছে, আমাদের হিউম্যান বডিতে আছে। আচ্ছা তার মানে জীবন থাকলে মেটাবলিজম। তার মধ্যে মেটাবলিজম থাকতে হবে। তার মানে কোনো খাবার খেয়ে সেটা ইউটিলাইজ করে অ্যানাবলিজম এন্ড ক্যাটাবলিজম, অ্যানাবলিজম এন্ড ক্যাটাবলিজম ইজ কল্ড মেটাবলিজম। আমরা বলছি আমরা গত ক্লাসে। জি বলছিলাম। তো আমরা সেক্ষেত্রে বলছি যে এখানে মেটাবলিজম থাকবে, তার মানে আমি কোনো খাবার খেলে সেটাকে ইউটিলাইজ করে এনার্জিতে পরিণত করার ক্যাপাসিটি থাকতে হবে। তার মানে তার লাইফ আছে, তার ভিতরে অবশ্যই কি থাকবে? মেটাবলিজম থাকবে। ক্লিয়ার? জি স্যার। তাহলে কয়টা পেলেন? একটা হলো সেলুলার অর্গানাইজেশন, এটা মাইনর। সেন্সিটিভিটি থাকবে, মেটাবলিজম থাকবে, গ্রোথ থাকবে। গ্রোথ মানে কি বড় হওয়া, এরকম কিছু বুঝাচ্ছেন? জি না, ডেভেলপমেন্ট। ভেরি গুড, ডেভেলপমেন্ট হবে। গ্রোথ থাকবে, রিপ্রোডাকশন থাকবে। রিপ্রোডাকশন বুঝেন? হোয়াট ইজ রিপ্রোডাকশন? জি স্যার, বংশবৃদ্ধি। মানে কি বাচ্চা প্রোডাকশন শুধু? না, বংশবৃদ্ধি স্যার। না স্যার। আচ্ছা, একটা সেল থেকে যে আরেকটা সেল হচ্ছে, মনে করেন একটা মানুষ বাচ্চা হচ্ছে না, তাহলে কি আমি বলবো যে না তার ভিতরে লাইফ নাই, জীবন নাই? না স্যার, না স্যার। না, কিন্তু তার বডিতে যে সেলগুলো আছে কন্টিনিউয়াস সেল ড্যামেজ হচ্ছে, আবার সেল তো গ্রোথ হচ্ছে নাকি? স্যার। তার মানে তার মধ্যে অবশ্যই কি আছে? রিপ্রোডাকশন আছে। মানে বাচ্চা প্রোডাকশন বুঝবেন না, প্রোডাকশন মানে রিপ্রোডাকশন মানে বাচ্চা প্রোডাকশনই না, সেল থেকে সেল হওয়া কিন্তু একটা রিপ্রোডাকশন। ওকে, এন্ড আরেকটা হলো অনেক বড় একটা ইস্যু, এটা হলো অ্যাডাপশন টু দা এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্টের সাথে অ্যাডাপশন হওয়ার মতো ক্যাপাসিটি থাকতে হবে। যেমন আমরা হিউম্যানের কথাই ধরেন, যে শীতকালে আমরা কি মরে যাই, একদম শীতে মরে যাই স্যার। আমরা কিছুদিন আস্তে আস্তে থাকতে থাকতে অ্যাডজাস্ট করে নিতে পারি, তা না হলে সাইবেরিয়ায় মানুষ বাঁচতো না। সৌদি আরবে 40 ডিগ্রি সেন্টিগ্রেড 50 ডিগ্রি সেন্টিগ্রেড কমন, মানুষ কি মারা যাচ্ছে বেশি? না স্যার। কিন্তু আমরা যদি হঠাৎ করে সৌদি আরব যাই, আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। জি স্যার। তো আলটিমেটলি এই হিউম্যান অথবা যার জীবন আছে তার হলো অ্যাডাপশন ক্যাপাসিটি থাকতে হবে। ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি লাইফ শুধু একটা ডেফিনেশন না, এমন কোন জিনিসের নাম যার নাম লাইফ। লাইফ হলো অনেকগুলা ক্যারেক্টারের সমন্বয়। লাইফ হলো অনেকগুলা ক্যারেক্টারের সমন্বয়। তাহলে ক্যারেক্টারগুলা কি কি? মেটাবলিজম, সেলুলার অর্গানাইজেশন, রিপ্রোডাকশন এন্ড অ্যাডাপশন টু দ্য এনভায়রনমেন্ট। এই চারটা হলো মেজর, এই চারটা হলো মেজর। এছাড়াও আরো অনেকগুলো আছে, বুঝতে পারছেন? তাহলে হোয়াট ইজ লাইফ, আমরা যদি এই কোশ্চেনটা করি তাহলে আমরা বলতে পারি দ্য সাম অফ ক্যারেক্টারিস্টিক্স ফিনোমিনা অফ অর্গানিজম, স্পেশালি মেটাবলিজম, গ্রোথ, রিপ্রোডাকশন এন্ড অ্যাডাপশন টু দ্য এনভায়রনমেন্ট। এই সেন্টেন্সে কোনো সমস্যা আছে কিনা বুঝতে? স্যার, লাইফ হলো অনেকগুলা ক্যারেক্টারিস্টিক্স ফিনোমিনা, অনেকগুলা ক্যারেক্টারের সমন্বয়। দ্য সামেশন অফ ক্যারেক্টারিস্টিক্স, সামেশন তো বুঝি না, যোগফল, অনেকগুলা ক্যারেক্টারের সমন্বয়। লাইফ হলো অনেকগুলা ক্যারেক্টারের সমন্বয়, স্পেশালি মেটাবলিজম, গ্রোথ, রিপ্রোডাকশন এন্ড অ্যাডাপশন টু দ্য এনভায়রনমেন্ট। ঠিক আছে? তাহলে এনভায়রনমেন্টের সাথে অ্যাডাপটেশন, রিপ্রোডাকশন, গ্রোথ এন্ড মেটাবলিজম, এগুলার সমন্বয় হলো আমাদের লাইফ। ক্লিয়ার? অ্যাডাপশন অফ এনভায়রনমেন্ট একটু বলে ফেলেন স্যার। স্যার, অ্যাডাপশন টু এনভায়রনমেন্ট। আমি একটা এক্সাম্পল বলছিলাম, সৌদি আরবে যদি আপনি যান তাহলে আপনি কি সাথে সাথে মরে যাবেন? স্যার এটার বাংলা হচ্ছে পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়া স্যার। সেটার বাংলা প্রত্যেকটা জিনিসের বাংলা এক্সপ্লেন করা একটু টাফ। আমি তো বাংলা অর্থ বলছিলাম আপনাকে, বা এটা আমার পক্ষে সম্ভব না, আমি পারি না। কেদারা কয়জন বলেন? কেদারা বলেন না চেয়ার বলেন? চেয়ার বলি। কনজাংটিভাইটিস বলেন না চক্ষু পত্র পল্লব প্রদাহ বলেন? কনজাংটিভাইটিস প্রদাহ বলেন, কোনটা বলেন?
কনজাংটিভাইটিস স্যার, কনজাংটিভাইটিস। কনজাংটিভাইটিস কেন বলেন? কনজাংটিভাইটিস। কেন? এটা হলো আপনার অ্যাডাপ্ট হয়ে গেছে আলটিমেটলি, মানে আপনি অভ্যস্ত হয়ে গেছেন না বলতে। জি স্যার। জি স্যার। ঠিক আপনার এই মেডিকেল সায়েন্সটা অভ্যস্ত হয়ে যাবে অটোমেটিক। হ্যাঁ, জি স্যার। ওই যে এক্সাম্পল বললাম যে আমরা এনভায়রনমেন্টের সাথে অ্যাডাপ্ট করার জন্য আমি হঠাৎ করে ঠান্ডা গরমে অ্যাডজাস্ট করছি আমরা, ঠিক এইরকমই যে আমার পরিবেশের সাথে আমাকে অ্যাডজাস্ট খাপ খাইয়ে চলার মতো ক্যাপাসিটি থাকতে হবে। যেমন আমি মাটির উপরে থাকতে যে টেম্পারেচার এখন আছে, আমি কি মানে পচে যাচ্ছে আমার কোনো বডি অংশ অর্গান? না না স্যার। জি না যখন একটা মানুষের বডির ভিতরে মেটাবলিজম, গ্রোথ, রিপ্রোডাকশন, অ্যাডাপ্ট মানে সবগুলা শেষ হয়ে যাবে, তখন কি এই মরা মানুষকে আপনি কি রাখতে পারেন উপরে, মাটির উপরে? না স্যার। স্যার কেন পচে যাচ্ছে কেন? কারণ সে পরিবেশের সাথে খাপ খাইতে পাচ্ছে না স্যার। পাচ্ছে না। দিস ইজ দ্য অ্যাডাপ্টেশন টু দ্য এনভায়রনমেন্ট। ক্লিয়ার? জি স্যার। স্যার আমি পড়াচ্ছি হলো অনলি 45 মিনিট। প্লিজ পড়ার দিকে, কথার দিকে কনসেন্ট্রেশন দেন। মোবাইল রেখে কানের দিকে দিয়ে অন্য দিকে কনসেন্ট্রেশন দিয়েন না। আমি একবার এমন ল্যাঙ্গুয়েজ বলছি যে হলো মানে ক্লাস 2-3 এর বাচ্চারাও বুঝে যাবে। ভেরি সিম্পল ল্যাঙ্গুয়েজ। আপনার সাথে আমি কথা বলছি, আমি আপনার সাথে পুরো ইংলিশও কথা বলছি না, এবং প্রত্যেকটা ওয়ার্ড চেষ্টা করছি হলো আপনাকে ক্লিয়ার করার জন্য। আমাকে একটু হেল্প করেন। জি স্যার। জি স্যার। হ্যাঁ, আপনি তো কথা শুনছেন, আমি কিন্তু বলছি কন্টিনিউয়াস 45 মিনিট কন্টিনিউয়াস কথা বলাটা মানে একটু আছে। হ্যাঁ, ঠিক আছে, একটু কষ্টই হয়, তো কষ্টটার একটু মূল্যায়ন আপনি হলো মনোযোগ দিয়ে শুনে বলেন, তাহলে দেখবেন যে ইজি হয়ে গেছে। ওকে, ঠিক আছে। জি স্যার। তাহলে আমরা বলছি হলো লাইফ মানে হলো দ্য সাম ক্যারেক্টারিস্টিক। সাম মানে কি? সাম মানে যোগফল। হ্যাঁ, অনেকগুলা ক্যারেক্টারিস্টিক্স এর যোগফল। কার? অর্গানিজম মানে হলো হিউম্যান বডি থেকে শুরু করে যাদের জীবন আছে তাদেরকে আমরা অর্গানিজম বলি, তাই না? এগুলা অর্গানিজমের কতগুলা ক্যারেক্টারিস্টিক্স। কি কি ক্যারেক্টারিস্টিক্স? স্পেশালি মেটাবলিজম, গ্রোথ, রিপ্রোডাকশন and adaptation to the environment. Adaptation to the environment, ঠিক আছে। অ্যাডাপ্ট মানে হলো খাপ খায়া চলা পরিবেশের সাথে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি যদি বলি ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক্স অথবা প্রপার্টিজ গুলা বলেন, তাহলে আমরা বলতে পারি নাম্বার 1 সেলুলার অর্গানাইজেশন, সেকেন্ড হলো সেন্সিটিভিটি, থার্ড হলো গ্রোথ, ফোর্থ ডেভেলপমেন্ট, রিপ্রোডাকশন, রেগুলেশন, হোমিওস্ট্যাসিস, হেরিডিটি। এই হেডিংস গুলা কি বুঝতে কষ্ট হচ্ছে? জি না স্যার। না স্যার। হেরিডিটি মানে হলো এই যে মানুষের বাচ্চা থেকে মানুষই হচ্ছে না, জেনেটিক্স। যে আমার বাবার সন্তান, সেটা আমি কি ডিএনএ টেস্টের মাধ্যমে বুঝতে পারবো না? পারবো জি স্যার। স্যার। এটা হলো হেরিডিটি, এগুলো হলো হেরিডিটি। ওকে, আর হোমিওস্ট্যাসিস দেখেন খুব ইজি, আমার জানতে হবে কিন্তু খুব সিম্পল, ওয়ার্ড গুলা জানতে হবে। ওকে, তাহলে হোমিওস্ট্যাসিস মানে হলো আমার হলো বডিতে যে ইন্টারনাল ম্যানেজমেন্ট, এটাই হলো হোমিওস্ট্যাসিস। ইন্টারনাল কন্ডিশনের সাথে টোটাল রেগুলেশনটাই হলো হোমিওস্ট্যাসিস। যেমন হলো আপনাকে যদি কেউ সুড়সুড়ি দেয়, আপনি কি 24 ঘন্টায় হাসতে থাকেন? না স্যার। কেন হাসেন না? কারণ আপনার বডি অটোমেটিক্যালি একটা নির্দিষ্ট সময় পরে সেটাকে নরমালাইজ করে দেয়। দিস ইজ হোমিওস্ট্যাসিস। ওকে, আমি যে খাবার খাচ্ছি, আমার কি কার্বোহাইড্রেট মানে কোনো কাজে লাগছে না, সেটা বডিতে কোনো এনার্জি দিচ্ছে, আবার সেটা হলো কিছুটা অ্যাস্ট্রিয়েট হয়ে যাচ্ছে, বাকিটা আবার কিছুক্ষণ পরে আবার খিদে লাগছে, তাই তো? টোটাল আমার বডির একটা নির্দিষ্ট বা কনস্ট্যান্ট এনভায়রনমেন্ট মেনটেন করাই হলো হোমিওস্ট্যাসিস। বডির ভিতরের ইন্টারনাল কন্ডিশনকে মেনটেন করা, রেগুলেট করা। ওকে, এটাই হলো হোমিওস্ট্যাসিস। বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ স্যার। এগুলোর Yes, sir. ডেফিনেশন আপনি অনেক শিখবেন, একবারে বুঝতেও নাও পারেন, জাস্ট বেসিক থিমটা মনে রাখেন। হোমিওস্ট্যাসিস মানে আমার বডির ইন্টারনাল কন্ডিশনটাকে ব্যালেন্স করা, এটাই হলো হোমিওস্ট্যাসিস, ঠিক আছে। জি স্যার। এতটুকু বুঝলেই হবে আপাতত। ওকে, রেগুলেশন মানে হলো আমার ইন্টারনাল প্রসেস গুলা ঠিক করা। যেমন আমি ভাত খেলাম, সেটা স্টার্চ, সেটা ব্রেকডাউন হয়ে গ্লুকোজ হলো, আবার সেটা আমার কিছু এনার্জি প্রোডাকশন হলো, কিছু গ্লাইকোজেন আকারে আমার বডিতে জমা হলো। তাহলে এই যে একটা স্টেপ ওয়াইজ যে ম্যানেজমেন্ট বডির ভিতরে যে প্রসেস গুলা চলছে, একটার সাথে একটা রিলেটেড, দিস ইজ দ্য রেগুলেশন, দিস ইজ দ্য কোঅর্ডিনেশন ইন্টারনাল প্রসেস। এখন আমি যদি কার্বোহাইড্রেট না খাই, গ্লুকোজ না খাই, তাহলে কি হবে?
আমার ব্রেন সরাসরি গ্লুকোজ পাবে না, এবং হলো আমার থিঙ্কিং এর সমস্যা হবে, আমি কোনো কিছুতে কনসেন্ট্রেশন দিতে পারবো না, দুর্বলতা ডেভেলপ করবে, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, রিপ্রোডাকশন হলো জেনারেশন ক্রিয়েট করা, মেইনলি। হ্যাঁ, জেনারেশন ক্রিয়েট করা। একটা সেল থেকে যে আরেকটা সেল হবে, এইটাও কিন্তু রিপ্রোডাকশন বলতে আমরা যেটা বুঝি যে বাচ্চা হয়ে যাবে এরকম না। হ্যাঁ, মানে একটা মানুষের বাচ্চা হয়, এটা রিপ্রোডাকশন। শুধু এটার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। একটা সেল যে একটা মানুষের ভিতরে, আমার কি এখন আমরা ছেলে মানুষের কি কোনো বাচ্চা হচ্ছে? মেয়েদের হচ্ছে, তাই তো? জি স্যার। তার মানে আমার ভিতরে কি কোনো রিপ্রোডাকশন নাই? ডেফিনেটলি আমার প্রত্যেকটা সেল ডেইলি একটা সেল থেকে আরেকটা সেল তৈরি হচ্ছে। আমার হাতের থেকে প্রচুর পরিমাণে সেল ড্যামেজ হচ্ছে ডেইলি, আমরা বিভিন্ন কাজকর্ম করার কারণে, হাঁটার কারণে পায়ের তলা থেকে অনেক সেল ড্যামেজ হচ্ছে। এটা কি আবার নতুন করে তৈরি হচ্ছে না? তা না হলে তো আমরা খাটো হয়ে যেতাম এতদিনে, তাই না? জি স্যার। কারণ একটা নির্দিষ্ট সময় পরিমাণ আমরা জন্ম যা হয়েছি, এক একজন মানে কি বলবো, 2.5 কেজি, 3 কেজি, 4 কেজি, এখন আমরা এক একজন কত কেজি হয়ে গেলাম। এর মধ্যে আমাদের তো আর একটা নির্দিষ্ট সময় পরিমাণ আমরা কি লম্বার দিকে বাড়ছে না, কিন্তু আমার সেল কিন্তু কন্টিনিউয়াস ব্রেকডাউন হচ্ছে, এবং হলো কি হচ্ছে, আবার তৈরি হচ্ছে, কিছু ড্যামেজ হচ্ছে, আবার তৈরি হচ্ছে। এবং ডেভেলপমেন্ট, ইট ইজ অলসো ভাইটাল ক্যারেক্টারিস্টিক্স। কারণ ছোট, আমি যে মানে একটা আমরা যখন স্পার্ম আর ওভাম থেকে আমাদের তৈরি, এতে কোনো সন্দেহ আছে? এবং সেই সেল থেকে আজকে আমরা এক একজন মনে করেন 75 কেজি ওজন, 80 কেজি ওজন হয়ে গেছি। দিস ইজ দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার বডি, তাই না? ম্যাচুরিটি, ওকে, দিস ইজ দ্য ডেভেলপমেন্ট। মনে করো বয়স 5 বছর, তারে বিয়ে করা দিলে কি বাচ্চা প্রোডাকশন করতে পারবে? ম্যাচুরিটি আছে? নাই। কারণ এখন আপনারা মনে করেন যদি ওই বিএস দিয়ে দিলে পরের দিন দেখবেন যে হ্যাঁ মোটামুটি ওয়েট করা যাবে, 1 বছরের মধ্যে বাচ্চার বাপ হয়ে যাবে। হোয়াই? কারণ ইউ আর ম্যাচিউর। এটা কেন হলো? ডিউ টু দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার বডি পার্টস, বডি অর্গানস, গ্রোথ, দ্যাট ইজ দ্য ডেভেলপমেন্ট। এটা এক ধরনের ডেভেলপমেন্ট, তাই না? গ্রোথ কি ডেভেলপমেন্ট না? ডেফিনেটলি ডেভেলপমেন্ট। সেন্সিটিভিটি, আমরা স্টিমুলেশনের ক্ষেত্রে কোনো স্টিমুলেশন করলে সাথে সাথে রেসপন্স করবে, দিস ইজ দ্য সেন্সিটিভিটি। মনে করেন অনেক সময় শুধু খোঁচা দিলে হবে না, মুখের কথায় অনেক সময় রেসপন্স করে মানুষ, তাই না? আমি যে এখন কথা বলছি, আলটিমেটলি আপনি কখন কথা বলছেন? আমি যখন বলছি একজন কথা বলেন, তখন আপনি কথা বলছেন, দ্যাট ইজ দ্য রেসপন্স। আর আমি যে আপনাকে বললাম আমি কথা বলেন, এটা হলো স্টিমুলেশন। ক্লিয়ার? তাহলে যে অর্গানিজম এই দুইটা মেনটেন করতে পারে, তার মানে তার সেন্সিটিভিটি আছে। ক্লিয়ার? তার মানে সেন্সিটিভিটি হলো কোনো স্টিমুলেশনের রেসপন্স করা, দিস ইজ দ্য সেন্সিটিভিটি। কারো সেন্সিটিভিটি আছে কিনা সেটার জন্য আমাকে দুই দিক থেকে খেয়াল করতে হবে, যে আমি তাকে নক করছি, সে রেসপন্স করছে কিনা, আমি তাকে স্টিমুলেশন দিচ্ছি, সে কিছু হচ্ছে কিনা। ওকে, ওকে। আর সেলুলার অর্গানাইজেশন তো বুঝি আমরা, প্রত্যেকটা সেল আলটিমেটলি টিস্যু তৈরি করবে, টিস্যু থেকে একটা অর্গান তৈরি হবে, অর্গান থেকে একটা মানে বড় বডি তৈরি হবে, তাই না? হিউম্যান বডি যেরকম আর কি। তাহলে দিস ইজ দ্য সেলুলার অর্গানাইজেশন। তাহলে হোয়াট ইজ লাইফ, হোয়াট আর দ্য ফান্ডামেন্টাল প্রপার্টিজ অফ লাইফ, আমরা মনে হয় এটা খুব ভালোভাবে বুঝতে পারছি আর কি, মোটামুটি বেসিক। লাইফের কি কোনো সংজ্ঞা আছে স্পেসিফিক? কোনো কিছুকে লাইফ বলা হয়? আচ্ছা, ওরকম কোনো সংজ্ঞা নেই যেটার কোনো মানে আছে। তার মানে লাইফের সংজ্ঞা হলো অনেকগুলা ক্যারেক্টারের সমন্বয়। লাইফ মানে হলো অনেকগুলা ক্যারেক্টার যদি তার মধ্যে থাকে, তাহলে আমরা বলবো ওটার মধ্যে লাইফ আছে। ক্লিয়ার? তাহলে এটাকে আমরা বলছি দ্য সাম ক্যারেক্টারিস্টিক্স অফ ফিনোমিনন অফ অর্গানিজম। ওকে, স্পেশালি কি ক্যারেক্টারিস্টিক্স? স্পেশালি মেটাবলিজম, গ্রোথ, রিপ্রোডাকশন এন্ড অ্যাডাপ্টেশন টু দ্য এনভায়রনমেন্ট। আই থিংক আপনি বুঝতে পারছেন নাকি? আচ্ছা, এখন পড়বো হলো এই যে আমরা মেজর বায়োমলিকুলস গুলোর কথা বললাম। আমরা কয়টা মেজর বায়োমলিকুলস এর কথা বললাম? 4টা। প্রথমটা কি? কার্বোহাইড্রেট। এখন কার্বোহাইড্রেটকে যদি আমরা অ্যানালাইসিস করি, কার্বোহাইড্রেটের বিল্ডিং ব্লক কি? কার্বোহাইড্রেট কি দিয়ে তৈরি? কার্বোহাইড্রেট মনোস্যাকারাইড দিয়ে তৈরি। কার্বোহাইড্রেট কি দিয়ে তৈরি? মনোস্যাকারাইড মনোস্যাকারাইড অথবা গ্লুকোজ দেয়া আছে এখানে, তাই না?
কার্বোহাইড্রেট কি দিয়ে তৈরি? মনোস্যাকারাইড দিয়ে তৈরি। গ্লুকোজ। মনোস্যাকারাইডের উদাহরণ। ওকে, তাহলে কার্বোহাইড্রেটের বিল্ডিং ব্লক কি? কার্বোহাইড্রেটের বিল্ডিং ব্লক কি? মনোস্যাকারাইড। মনোস্যাকারাইড। গ্লুকোজ স্যার। ভেরি গুড। গ্লুকোজ একটা এক্সাম্পল। ঠিক আছে, আচ্ছা প্রোটিনের বিল্ডিং ব্লক কি? অ্যামাইনো অ্যাসিড। আমি অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড দিয়ে দেই, আপনি সেটা দিয়ে জোড়া দিয়ে দিয়ে কি তৈরি করতে পারবেন? প্রোটিন তৈরি। প্রোটিন। আপনাকে যদি অনেকগুলো গ্লুকোজ দেওয়া হয়, মনোস্যাকারাইড দেওয়া হয়, আপনি সেখান থেকে কার্বোহাইড্রেট তৈরি করে দেবে। যেমন ইট আর বাড়ির মতো অবস্থা আর কি, এই জন্য বলা হচ্ছে বিল্ডিং ব্লক। ওকে, তাহলে বায়োমলিকুলস এর ক্ষেত্রে আমি যদি বলি প্রোটিন, তাহলে ওটার বিল্ডিং ব্লক হলো অ্যামাইনো অ্যাসিড। তার মানে প্রোটিন ব্রেকডাউন করলে অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়, আর অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড জোড়া দিলে প্রোটিন হবে। লিপিড কি দিয়ে তৈরি? ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি। ফ্যাটি অ্যাসিড এন্ড গ্লিসারল দিয়ে তৈরি। লিপিড কি দিয়ে তৈরি? ফ্যাটি অ্যাসিড এন্ড গ্লিসারল। ফ্যাটি অ্যাসিড। তার মানে আপনাকে অনেকগুলো যদি ফ্যাটি অ্যাসিড এন্ড গ্লিসারল দেওয়া হয়, আপনি এগুলোকে জোড়া জোড়া দিলে কি তৈরি হবে? লিপিড তৈরি হবে। আবার লিপিডকে ব্রেকডাউন করলে ফ্যাটি অ্যাসিড ফ্যাটি অ্যাসিড। গ্লাইসেরল তাহলে আমরা কি বিল্ডিং ব্লকটা বুঝছি কিনা? বিল্ডিং ব্লক বলতে যেটা বুঝছি সেটা ক্লিয়ার কিনা আমার কাছে? বুঝতে পারছি। ক্লিয়ার উপাদান। হ্যাঁ, ভেরি গুড। মানে এই বায়োমলিকুলস গুলা কি দিয়ে তৈরি? সেটা হলো ওই বায়োমলিকুলস এর বিল্ডিং ব্লক। যেমন একটা বাড়ির কি দিয়ে তৈরি? ইট। মেজরতে ইট দিবেন বলবেন আগে নাকি? যদি পাকা বাড়ি হয় তাহলে মেজরতে ইট, কারণ ওয়াল গুলা ম্যাক্সিমাম জিনিস ইট পাবেন, তাই তো? জি স্যার। তাহলে আমরা বলতে পারি না যে একটা বিল্ডিং এর বিল্ডিং ব্লক ইট? জি পাকা স্যার। বাড়ি আর কি। আর তাহলে আমরা এখানে যেটা বলছি যে বায়োমলিকুলস যেমন প্রোটিনের বিল্ডিং ব্লক হলো অ্যামাইনো অ্যাসিড। ওকে, আরেকটা আমরা বললাম একটা নিউক্লিক অ্যাসিড, খেয়াল আছে? এই নিউক্লিক অ্যাসিড হলো মেইনলি হলো ডিএনএ এন্ড আরএনএ। নিউক্লিক অ্যাসিড হলো ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, আর একটা হলো রাইবো নিউক্লিক অ্যাসিড। ওকে, নিউক্লিক অ্যাসিড দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো ডিএনএ আর একটা হলো আরেকটা আরএনএ। ডিএনএ মানে হলো ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, আর আরএনএ হলো রাইবো নিউক্লিক অ্যাসিড। ওকে, আচ্ছা ডিএনএ কি দিয়ে তৈরি? ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড দিয়ে তৈরি। ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড। আর আরএনএ কি দিয়ে তৈরি? রাইবো রাইবোনিউক্লিওটাইড। কারণ এটা নামের সাথেও মিল আছে। দেখেন, আরএনএ মানে হলো রাইবো নিউক্লিক অ্যাসিড, আর এটার বিল্ডিং ব্লক হলো রাইবো নিউক্লিওটাইড। ডিএনএ ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, এটার বিল্ডিং ব্লক হলো ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড। ওকে, জি স্যার। এখন আমরা মেজর ফাংশন নিয়ে কথা বলি, এক লাইন, একটা সেন্টেন্স অনলি। একটা মেজর ফাংশন তো একটাই হয় না। যেমন জি অ্যাজ এ স্যার। স্টুডেন্ট হিসেবে আপনার অনেক কাজ আছে। আপনার মনে করেন রেজিস্ট্রেশন করা একটা কাজ, আপনার রেগুলার ক্লাস করা একটা কাজ, হ্যাঁ, পড়াশোনা করা একটা কাজ। তো মেজর কাজ কোনটা? মেজর স্টাডি কোনটা? মেজর কাজ কোনটা? মেজর কাজ পরীক্ষায় পাস করা স্যার। স্টাডি, পড়াশোনা করাটা হলো মেজর। এখন আপনি যদি স্যার প্রথমে লেখেন যে স্যার একটু কথা, একটু ডিএনএ দিয়ে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড নাকি? জি, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড, আচ্ছা ঠিক আছে। EOXY RIBO ডিঅক্সিরাইবো NUCLEIC নিউক্লিক ACID নিউক্লিক অ্যাসিড। ওকে, ঠিক আছে। D for deoxyribo, N for nucleic, A for acid, R for ribo, N for nucleic, A for acid, ribonucleic acid. ওকে, তাহলে প্রোটিনের মেজর কাজ কি? প্রোটিনের মেজর কাজ হলো স্ট্রাকচার এন্ড ফাংশন অফ সেল। আমরা জানি সেল হলো স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ লিভিং অর্গানিজম, আর প্রোটিন হলো ওই সেলের স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল বেসিস। ওকে, তাহলে আমাদের যে সেল, ওই সেলের স্ট্রাকচার এবং ফাংশন ডিফাইন করবে কে? ওই প্রোটিন। বুঝতে পারছেন? তাহলে প্রোটিনের মেজর কাজ হলো ফান্ডামেন্টাল বেসিস অফ স্ট্রাকচার এন্ড ফাংশন অফ সেল। তার মানে আপনার বডিতে যদি প্রোটিনের পরিমাণ বেশি থাকে, তাহলে আপনার সেলগুলো হেলদি হবে এবং আপনার বডিটাও বিল্ডিং হবে। আর কাদের ওজন কম পাওয়া যাবে?
যাদের প্রোটিনের শর্ট আছে, তাই না? স্যার বুঝতে পারছেন তো যে প্রোটিনের আমরা কেউ শুকনা হলে আমরা কেন বলি মুরগির মাংস গরুর মাংস বেশি বেশি খা, কেন বলি? তার মধ্যে প্রোটিন, কারণ প্রোটিনের শর্টের কারণে তার প্রোটিনের অভাব। হ্যাঁ তাই না? তাহলে বোঝা যাচ্ছে না প্রোটিনের মেজর কাজ কি? তাহলে স্ট্রাকচার এন্ড ফাংশন অফ সেল, ফান্ডামেন্টাল বেসিস অফ স্ট্রাকচার এন্ড ফাংশন অফ সেল। ক্লিয়ার? প্রোটিনের মেজর কাজ হলো বডি বিল্ডিং, দ্যাট ইজ ফান্ডামেন্টাল বেসিস অফ স্ট্রাকচার এন্ড ফাংশন অফ সেল। ঠিক আছে? আচ্ছা, ডিএনএ এর মেজর কাজ হলো আমাদের জেনেটিক ট্রেট বা জেনেটিক ইনফরমেশন ট্রান্সফার করা, জেনেটিক ইনফরমেশন ট্রান্সফার করা। বুঝতে পারছেন? এই জন্য দেখবেন যে মানুষের বাচ্চা কিন্তু আপনার আলটিমেটলি মানুষই হয় এবং হলো ওই খাবার দাবার ওই রকমই খায়, ঘাস খায় না। গরুর বাচ্চা দেখা যাচ্ছে মানুষের মতো খাবার খায় না, তারা হলো ঘাসই পছন্দ করে। কারণ হলো তার জেনেটিক ইনফরমেশনই আছে, তার সেলের ডিএনএ এর মধ্যেই আছে যে তার মানে তার জেনারেশনটাই ঘাসের উপর নির্ভর করে, তাকেও ঘাসের উপর নির্ভর করতে হবে। কারণ হলো ওই গরুটাই আলটিমেটলি ওই ডিএনএটা পাইছে তার বাবার গরু থেকে, তাই না? প্যারেন্টস কাউ থেকে পালো না। এই জন্য আমরা বলছি যে ডিএনএ এর কাজ হলো মেইনলি রিপোজিটরি অফ হেরিডিটি ইনফরমেশন। রিপোজিশন মানে আগে যেখানে ছিল ওখান থেকে ট্রান্সফার হয়ে আসছে এবং তার মধ্যে সেটা কি হবে? এক্সপ্রেস হবে। ওকে, তাহলে রিপোজিটরি অফ হেরিডিটারি ইনফরমেশন, রিপোজিটরি অফ হেরিডিটারি ইনফরমেশন। তার মানে অন্য জায়গা থেকে তার ক্যারেক্টারিস্টিক্স গুলা নিজের মধ্যে কি করবে? এক্সপ্রেস করবে। ওকে, আরএনএ এর মেইন কাজ হলো প্রোটিন সিনথেসিস করা। আমাদের প্রোটিন কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর। এই প্রোটিন সিনথেসিসের জন্য আমার আরএনএ এর প্রয়োজন। বুঝতে পারছেন? আমার বডিতে যদি আরএনএ শর্ট থাকে তাহলে আমার বডিতে কি হবে না? প্রোটিন তৈরি হবে না। এই জন্য দেখবেন বাবা মা চিকন, হ্যাঁ, আবার বাবা মা অনেক হেলদি মোটাসোটা। হ্যাঁ, এখন আপনি একটা জিনিসের অ্যান্সার দিতে পারবেন। আমরা সুমো কুস্তিগির দেখি না, জাপানিরা অনেক মোটা মোটা যুদ্ধ করে, যে কুস্তি করে। এইরকম একটা বাচ্চা কি আপনার আর আমার হওয়া সম্ভব? কখনোই না, না স্যার। কখনোই না। কারণ আমার আর আপনার বডিতে যেরকম আরএনএ, আমাদের বাচ্চাদেরও দেখা যাচ্ছে যে বডিতে কি হবে? ওই রকম আরএনএই হবে এবং হলো ওই ধরনের প্রোটিনই তৈরি করবে, যার ফলে আমাদের ফ্যামিলি থেকে, আমার ফ্যামিলিতে যেহেতু কোনো সুমো কুস্তিগির নাই, তাহলে ওই রকম বাচ্চা তৈরি হবে না। ঠিক আছে? হওয়ার কথা না, এবং ওই বংশের মধ্য থেকে আসে। আবার অনেক সময় মোটা চিকন নিয়ে এক্সাম্পল দিতে গেলে যেটা হয় যে অনেক সময় আছে বাবা মা চিকন কিন্তু বাচ্চা মোটা হয়েছে, এরকম হয়। এটা হলো আবার পার্সোনাল কিছু ক্যারেক্টারিস্টিক্স এর কারণে হয়, অথবা ফুড হ্যাবিটের কারণে হয়, হ্যাঁ, হ্যাবিচুয়াল ফ্যাক্টের কারণে হয়। কিন্তু নরমালি ওইরকম মানে ফাইটার আমাদের মতো অফ করেন, খুব সাউন্ড। একই জিনিস কয়বার বলবো বলেন? এটা আপনারাই তো মেনটেন করা উচিত। আচ্ছা, আবার হলো ডিএনএ এর কাজ বললাম, আরএনএ এর তাহলে কাজ কি? মেইন বায়োসিনথেসিস অফ প্রোটিন সিনথেসিস করা। বুঝতে পারছেন? আরএনএ এর মেইন কাজ কি? সিনথেসিস অফ প্রোটিন, অথবা এসেনশিয়ালি রিকোয়ার্ড ফর প্রোটিন বায়োসিনথেসিস। প্রোটিনের জন্য প্রয়োজন, তাই না? প্রোটিনের সিনথেসিসের জন্য। আর কার্বোহাইড্রেট কি করে? কার্বোহাইড্রেট হলো আমাদের বডিতে শর্ট টার্ম ডিমান্ড ফিল আপ করে, স্টোরেজ অফ এনার্জি টু মিট দ্য শর্ট টার্ম ডিমান্ড। আমরা মনে করেন আজকে সকালে আমরা নাস্তা খেলাম, ভাত খেলাম, হ্যাঁ, কিছুক্ষণ পর্যন্ত আমাদের চলবে, আবার দুপুরে আমাদের আবার খেতে হবে কার্বোহাইড্রেট যুক্ত খাবার। তা না হলে কি হবে? তা না হলে আমার দেখা যাচ্ছে কার্বোহাইড্রেট শর্ট হয়ে যাবে বডিতে। কিন্তু এই যে মাঝখানে যে আমি 3-4 ঘন্টা খেলাম না, এটা কি আমার শর্ট টার্ম স্টোরেজ ছিল না? তাহলে কার্বোহাইড্রেট স্টোর করে এনার্জি, শর্ট টার্ম ডিমান্ড, হ্যাঁ, ফিল আপ করে। কি শর্ট টার্ম ডিমান্ড ফিল আপ করার জন্য কার্বোহাইড্রেট হলো আমাদের এনার্জি স্টোর করে। ঠিক আছে? কার্বোহাইড্রেটের মেজর কাজ হলো স্টোরেজ ফর্ম অফ এনার্জি টু মিট শর্ট টার্ম ডিমান্ড। ঠিক আছে? এখন
আপনি যদি মনে করেন 3 ঘন্টা পরে খেলেন না, আপনার হলো 8 ঘন্টা পরে খেলেন না, 12 ঘন্টা না খেয়ে থাকলেন, হ্যাঁ 18 ঘন্টা না খেয়ে থাকলেন, আপনি কি মরে যাবেন সাথে সাথে? না স্যার। না, কারণ হলো আমার বডিতে কিছু লিপিডও আছে। এই লিপিড গুলা কি করে? আমাদের লং টার্ম ডিমান্ড ফিল আপ করে। কি টার্ম? লং টার্ম ডিমান্ড ফিল আপ করে। ওকে, কারণ লিপিড হলো স্টোরেজ ফর্ম অফ এনার্জি টু মিট লং টার্ম ডিমান্ড। আমরা এই জন্য দেখবেন যে যদি শরীরের ওজন কমাতে চাই তাহলে আমরা কি করি? আমরা কি উপোস থাকতে হয়, 2-3 ঘন্টা না খেয়ে থাকলে হবে? উপোস থাকতে হয় বা রোজা রাখতে হয়। অনেক দিন, তাই না? লং টাইমের জন্য উপোস থাকতে হবে এবং লিপিড পরিমাণ খাবার আমরা খাবো না, যার ফলে কিছুক্ষণ হয়তো বা মানে এনার্জি আমার জেনারেশনের জন্য কার্বোহাইড্রেট সামান্য পরিমাণ খাওয়া যাবে, কিন্তু লিপিডটাকে আমরা কোনোভাবে ইনটেক করব না এবং অনেকক্ষণ পর্যন্ত না খেয়ে থাকতে থাকতে আমাদের কি হবে? লিপিড ব্রেকডাউন হওয়া শুরু হবে। বুঝতে পারছেন? তাহলে লিপিড হলো স্টোরেজ ফর্ম অফ এনার্জি টু মিট দ্য লং টার্ম ডিমান্ড। লিপিড হলো আমাদের লং টার্ম ডিমান্ড ফিল আপ করে। ওকে, আর এই লিপিড কিন্তু স্ট্রাকচারাল কম্পোনেন্ট অফ মেমব্রেন, তাই না? লিপিড আমরা সেল কি দিয়ে তৈরি? লিপিড বাইলেয়ার এন্ড প্রোটিন, বলি না? লিপিড কি সেল মেমব্রেন কি দিয়ে তৈরি? লিপিড বাইলেয়ার এন্ড প্রোটিন, তাই না? তার মানে লিপিডের 2টা লেয়ার থাকে। আমার এক একটা সেলে লিপিডের কয়টা লেয়ার থাকে? 2টা লেয়ার। সো লিপিড ইজ ভেরি ইম্পর্টেন্ট। লিপিড ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ ইট ইজ দ্য স্ট্রাকচারাল কম্পোনেন্ট অফ আওয়ার মেমব্রেন। ঠিক আছে, তাহলে আমরা একটা করে ফাংশন শিখলাম, বায়োমলিকুলস গুলোর নাম জানলাম এবং তাদের বিল্ডিং ব্লক জানলাম। ওকে, হ্যাঁ স্যার। ঠিক আছে, আপনাদের ক্লাস টাইম মনে হয় শেষ হয়ে গেছে না? হ্যাঁ স্যার। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। জি প্লিজ। স্যার ওই যে আপনি কোশ্চেনের কথা বলছিলেন স্যার, আমরা তো এগুলো পাই নাই। আর গুগল ক্লাসরুম আপনার নাম কি? স্যার শামীম, মোহাম্মদ শামীম হোসেন স্যার। শামীম হোসেন, আপনি কি ইউনিভার্সিটির আইডি দিয়ে ইন করছেন এখানে? জি স্যার। তাহলে আপনি গুগল ক্লাসরুমের আমি যে ইনভাইটেশন পাঠাইছি আপনি কি সেখানে নাই? স্যার আছি স্যার, সবকিছুই পাইছি স্যার। আপনার কয়েকটা টেক্সট বুক দিছিলেন, পিডিএফ ফাইল, ক্লাস রুটিন দিছিলেন, লেকচার 1 দিছিলেন। স্যার আমরাও স্যার সবকিছু পাইছি স্যার, প্রশ্ন পাই নাই স্যার। এটা আজকে 2 দিন ধরে খুঁজতেছি স্যার। মানে স্যার আমি আপনার ওই বইগুলো নামাইছি স্যার, 1100 পৃষ্ঠা